গল্প পড়ে শোনানোর যাত্রা তো চলছে। আজ আমি পড়ে শোনাচ্ছি লেখিকা প্রতিভা বসুর উপন্যাস বিবাহিতা স্ত্রী এর ৩য় পর্ব। পৃথিবীর রং বদলে গেল। ঠান্ডা মেঝের ওপর জ্বলন্ত বুকটা চেপে হিরণময়ী ভাবলেন, একজন মানুষের হৃদযন্ত্র বন্ধ হয়ে আরেকজন মানুষ বেঁচে থাকে কেমন করে, যদি তার অভিন্ন হৃদয় হয়? কালো কালো রক্তচোষা বাদুরে লক্ষ লক্ষ ডানা ৬৮ নখে আঁকড়ে ধরল হৃৎপিণ্ডটা। অন্য সব চিন্তা মুছে গেল হৃদয় থেকে। সব স্বাদ মুহূর্তে চুকে গেল। সাদা কাপড়ের আঁচলে সিথি ঢেকে স্তব্ধ হয়ে পড়ে রইলেন। সুনির্মল নিঃশব্দে বসে রইল কাছে, তাকিয়ে রইল মার স্বর্ণ শঙ্খহীন দুটো হাতের দিকে। চিরদিনের টুকটুকে সিথির সাদা মরুভূমিতে, কপালের ছোট্ট একটা সাদা গোল দাগের দিকে। বছরের পর বছর সিঁদুর পরে পরে এইরকম ছোট্ট একটা চাঁদ জন্মেছে সেখানে। চোখ জ্বালা করে ওঠে। বাবার শোক দ্বিগুণিত হয়ে হাতুড়ির আঘাত দেয় বুকের পাঁজরে। আশ্চর্য! এর মধ্যে হঠাৎ একদিন প্রমীলা এসে উপস্থিত। কে তাকে খবর দিয়েছে কে জানে, নিজে থেকেই এসেছে সে। স্বয়ং তার বাবাই তাকে নিয়ে এসেছে সঙ্গে করে। কারোরই মনে ছিল না তার কথা। প্রমীলা নামে কারোর সঙ্গে যে একটা ঘনিষ্ঠতম সম্বন্ধ স্থাপিত হয়েছিল একদিন তাদের, এই সত্যটুকু যেন মুছে গিয়েছিল মন থেকে। কিন্তু তবু সে এলো। এসেই চোখে আঁচল চাপা দিয়ে শাশুড়ির পায়ের ওপর মাথা রাখল। আর যজ্ঞেশ্বর গলার চাদর পাকিয়ে অর্ধেক আনত হয়ে বৈষ্ণব ভঙ্গিতে দাঁড়িয়ে কোচার খুঁটে চোখের জল মুছলেন। অনেকক্ষণ পর্যন্ত একটা শূন্য দৃষ্টি নিয়ে শূন্য মনে লক্ষ্মীর মতো টুকটুকে হিরণময়ী সাদা ধবধবে কপাল আর সাদা কাপড় নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন অবনত। দুঃখিত দুটো মানুষের দিকে তাকিয়ে রইলেন। তারপর সহসা আকুল আগ্রহে বুকের মধ্যে টেনে নিলেন বউকে। তাই তো যেন হঠাৎ মনে পড়ল কথাটা। রাজনবাবুই না একদিন নির্বাচন করেছিল এই মেয়েটিকে, কত শখ করে ভালোবেসে ঘরে এনেছিলেন। কত স্বাদ, কত আকাঙ্ক্ষার প্রতিমা তার এই বউ। তবে এই বউকে আজ ফেলবেন কেমন করে? এ তো আজ ফিরে এসেছে, নিজে থেকেই চলে এসেছে দুঃখের দিনে। এই তো পায়ের ওপর এখনো তার চোখের জলের সিক্ত ফোঁটা। তবে নাকি ওর বুদ্ধি নেই, জ্ঞান নেই, হৃদয় নেই। আর তাই নিয়ে কত দুঃখ, কত গঞ্জনা দিয়েছেন তিনি স্বামীকে। নির্বোধের মতো সাদা রং দেখে নিয়ে এসেছেন বলে কত অভিযোগই করেছেন। চুপচাপ চেয়ারে বসে চুরুট টানতেন, জবাব দিতেন না। কখনো সখনো কিছু বলতে চেষ্টা করলে মুখ ফিরিয়ে নিতেন হিরণময়ী। এ বিষয়ে তার ধৈর্য ছিল না। সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে ছেলেটার জীবনকে মাটি করলেন বলে এমন একটা দুঃখ অনুভব করতেন তিনি মনে মনে। স্বামীর উপর ভীষণ অভিমান হতো তার। আর তাই নিয়ে কত লজ্জা, কত দুঃখ। এই কষ্ট তিনি পেয়ে গেছেন শেষ কটা বছর। মনের তলায় কোথায় কার কি দুর্বলতা থাকে কে জানে। সহসা একটা কথা মনে হয়ে যেন আঁতকে উঠলেন হিরণময়ী। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন প্রমীলার নিচু করা মাথার লাল সিথির দিকে। তবে কি সেই অপরাধী ঈশ্বর তাকে এই সাজা দিলেন? এক মেয়ের স্বামীকে অন্য মেয়ের জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টাতেই কি এমন দুর্ঘটনা ঘটল? বৈধব্যের যন্ত্রণা কি তারই ফল? বুক ফাটা আর্তনাদে হা হা করে কেঁদে উঠলেন তিনি। সব ধৈর্য, সব শালীনতা ছাপিয়ে সে কান্নার রোল ছড়িয়ে পড়ল বাতাসে।
কান্না শুনে কোড়া চাদর গায়ে, কোড়া ধুতি পরনে, খালি পায়ে বড় চুলে সুনির্মল দোতলা থেকে নামলো সিঁড়ি বেয়ে। দরজায় দাঁড়িয়ে বড় বড় চোখে তাকালো মার দিকে, তাকালো শ্বশুর আর শ্বশুরের কন্যার দিকে। ভুরুতে কম্পন উঠল একটু, তারপর আবার উঠে গেল দোতলায়। অভি সীমান্ত চোখাচোখি করল। 4 বছর আগে একজনের বয়স ছিল 11, একজনের 15। এখন 11-15 হয়েছে 15-19। সেই বয়সে সেই স্মৃতি দুজনের মধ্যেই দুরকম আলোড়ন তুলল। ফিসফিসিয়ে বলল, বৌদি। রামচরণে এসে দাঁড়ালো দরজার কোণে। ছোট্ট চাকর অনভিজ্ঞ তারকের কানে কানে বলল, বড় দাদার বউ। সন্ধ্যাবেলা বিনু এলো। একটুখানি থমকে গেল যেন প্রমীলাকে দেখে। তারপরে আলাপ শুরু করলো স্বাভাবিক হয়ে। বৌদির বাবা বলে যজ্ঞেশ্বরে ফাটল ধরা পায়ে প্রণামও করলো হাত বুলিয়ে। আড়ালে গিয়ে হাতটা ধুয়ে ফেললো সাবান দিয়ে। ধুতেই হলো, কেননা যজ্ঞেশ্বরের পায়ে হা করা ফাটলে কি যেন চিটচিটে ছিল। তা মনে হলো বিনুর। রক্তপুঁজ নাকি? এত ঘা কেন ভদ্রলোকের পায়ে ছোট লোকের মতো? তারপরে উপরে উঠে এলো। সুনির্মল কি লিখছিল টেবিলের উপর নিচু হয়ে। মৃদু হেসে বলল, এসো। খাটের উপর পা ঝুলিয়ে একটু চুপচাপ বসে রইল বিনু। তারপর বলল, ওরা কখন এলেন? কারা? বৌদিকে এই প্রথমে দেখছি। তাই নাকি? বিয়ের সময় তো আমি আসতে পারিনি। মামিমার চিঠিতে অবশ্যই সবই জেনেছিলাম। কে নিয়ে এলো ওদের? তুমি? না। তবে নিজে থেকে এসেছে। নিজে থেকেই? একটা যেন দীর্ঘশ্বাস চাপল বিনু। একটু পর বলল, বাড়ির বউ এই সময়ই যদি না আসে তবে আর আসবে কখন? তাই তো। খবর পাঠিয়েছিলে বুঝি? না। কোথায় খবর পেল? জানি নে। এরপরে কারুরই যেন আর কোনো কথা রইল না। সুনির্মল চুপচাপ একবার বন্ধ করতে লাগলো কলমের ক্যাপটা, আবার খুলতে লাগলো। বিনুও বালিশের ওয়ার্ক উঠলো একটু। আঙুলের আংটি খুললো দুবার, কান চুলকোলো, মাথা চুলকোলো। তারপর বলল, নিচে যাই এবার। হ্যাঁ। বিনু উঠে গেলে সুনির্মলও উঠল। ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেল একবার, তারপর আবার ফিরে এলো, আবার গেল, আবার এলো। থমকে দাঁড়ালো একটু। ছাতে এসে পায়চারি করলো খানিক, তারপর নিচে নেমে এসে সোজা বেরিয়ে এলো রাস্তায়। রাত্রিরে এ কদিন মার ঘরে মার পাশে কম্বল বিছানায় শুচ্ছিল সুনির্মল। বাবার অসহ্য সে পুরো মাত্রাতে পালন করছিল। এ নিয়ে মনে যে তার কোনো রকম সংস্কার ছিল তা নয়। গতানুগতিক কাজ করে যাচ্ছিল তাও নয়। সকলে করে, অতএব আমারও করা উচিত সেটাও নয়। শাস্ত্রসম্মত নিয়ম পালন করলে পিতার কোনো সদ্গতি হবে স্বর্গে বা নরকে, সে কথাও সে ভাবেনি। এভাবেই যেন তার শোকটা একটু প্রশমিত হবার উপায় খুঁজছিল। এই শারীরিক কষ্ট বহনেই যেন অনেকটা লাঘব হচ্ছিল তার মনের কষ্ট। সে পুরুষ মানুষ, জোরে জোরে কান্না তার আসে না। উপরন্তু সেই তো এখন এবারে কর্তা। রক্ষণাবেক্ষণে তারই এখন তার পিতার মর্যাদা। অতএব মন খারাপ করে একটু শুয়েও থাকতে পারে না চুপচাপ। উঠতে হয়, হাঁটতে হয়, খাটতে হয়।
দেখতে হয়। এমনকি বাড়ির এই দম বন্ধ করা শোকার্ত আবহাওয়াকে একটু লঘু করবার জন্য হাসতেও হয় মুখের পেশি নাড়িয়ে। সময় কই তার শোক করবার? সে শোকার্ত হলে ভাই দুটো কি করবে? মা শান্ত হবেন কেমন করে? কিন্তু দুঃখের বাষ্প আর তো জমে থাকতে পারে না মনের মধ্যে, বেরোবার রন্ধ্র চাই তার। সুনির্মলের বোধ হয় এই ছিল শোকের রন্ধ্র। হয়তো এই নিয়ম পালনের নিষ্পেষণটাই তার সান্ত্বনা। ফলমূল সেদিন রাত্রে প্রমিলাই কেটে দিল। যজ্ঞেশ্বর বসে থেকে তদারক করলেন। এটা খাও ওটা খাও। প্রমিলাকে নির্দেশ দিলেন নানা রকম। তারপর শুতে গেলেন উপরের ঘরে। প্রমিলাও কাজ সেরে উঠে গেল তার সঙ্গে সঙ্গে। অভি সীমান্ত আজ এ ঘরে শোবে, কেননা যজ্ঞেশ্বর তাদের ঘরে। সুনির্মল ঘরের চারদিকে তাকালো। আমার কম্বল কই মা? উপরে নিয়ে গেছে প্রমিলা। উপরে কেন? তুই আজ উপরের ঘরেই শুবি, ওরা তো শুচ্ছে এখানে। আমি আজ উপরে শোব? তাছাড়া আর জায়গায় কই বাবা, ঘরের মেঝেতে তোকে বিছানা পেতে দিতে বলেছি। তাই ভালো, হাজার হোক। এখানে একতলার মেঝেতে রোজ একটা কম্বল বিছিয়ে শুয়ে শেষে একদিন একটা ঠান্ডা ফান্ডা লেগে অসুখ বাঁধাবে। হঠাৎ কি আজই তোমার মনে পড়ল সে কথা? একটু চুপ করে রইলেন হিরণময়ী, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, যা শোগে, এতদিন বাদে ওরা এলো, একটা কথাবার্তাও তো আছে। সুনির্মল স্তব্ধ হলো, গুম হয়ে রইল অনেকক্ষণ। তারপর আস্তে আস্তে বেরিয়ে এলো ঘর থেকে। দোতলায় উঠে এলো সে, কিন্তু ঘরে ঢুকলো না। এলো ছাদে। অভি সীমান্তর ঘর থেকে আলো জ্বলছে, টেবিল ল্যাম্পের সবুজ শেড ঢাকা মৃদু ঝাপসা আলো। একটু একটু কথা ভেসে আসছে কানে, কখনো যজ্ঞেশ্বরের, কখনো প্রমিলার। বাপ মেয়েদের কথা বলছে আস্তে আস্তে। সেদিক থেকে সরে এসে এদিকের কোণে বসল সুনির্মল। একটা সিগারেট ধরালো। হাতের উপর মাথা রেখে ছাতের সেই খসখসে মেঝেতে লম্বা হয়ে সুনির্মল ঘুমিয়ে পড়েছিল বোধ হয়। একটা ধাক্কা খেয়ে ঘুম ভেঙে গেল। মাথার কাছে বসে প্রমিলা ঠেলছে তাকে। এ কি, এখানে শুয়েছ কেন? ঘরে চলো। প্রমিলার দিকে তাকিয়ে মুহূর্তকাল চুপ করে রইল সুনির্মল। তারপর বলল, না। না মানে? ঠান্ডা লাগবে না? না। তাহলে এখানে কম্বলটা বালিশটা নিয়ে আসি? না। না না না। বিরক্ত হয়ে উঠল প্রমিলা। তারপরে আবার সামলে নিয়ে অন্য গলায় বলল, তাহলে আমিও এখানে শুই। হ্যাঁ, তুমি কেন এখানে শোবে? তুমি শুয়েছ, আর আমি শুতে পারবো না? একটু যেন আবদার আবদার শোনালো গলাটা। তারপর উঠে গেল ঘরের মধ্যে। আবার একটু পরে ফিরে এলো একটা পাটি আর বালিশ নিয়ে। সুনির্মলের গা ঘেঁষে শুয়ে বলল, এতদিন পরে এলাম, আর একটা কথাও বলছো না? সুনির্মল সরে গেল একটু, জবাব দিল না। বাপ মরলে কি বউয়ের সঙ্গে কথা বলাও বারণ? অসহ্য হলে একসঙ্গে শোয়া অন্তত বারণ, তা তোমার জানা উচিত ছিল। ইস, সে বারণ যেন কেউই মানে। আমার ঠাকুরমা মরল এই দেশের বাড়িতেই তো। খবর পেয়ে বাবা তো দড়া দিলেন সেদিনই। খড়ের গাদার ওপর কম্বল বিছিয়ে আলাদা বিছানা পাতলেন। আমি মার সঙ্গে কোণের ঘরে গিয়ে শুলাম। ওমা, রাত্রিরে এক ঘুম দিয়ে উঠে দেখি বাবা শুয়েছেন মার পাশে। ওরকম দেখিয়ে দেখিয়ে সকলেই আলগা থাকে, রাত হলেই একসঙ্গে শোয়। বাঁধে
কাঁকড় পড়ল। শিহরিত হয়ে উঠে বসল সুনির্মল। বলল, ঘুমোতে দাও। 4 বছর তো নিশ্চিন্দি হয়ে ঘুমোলে, এখন না হয় একটু জেগে থাকো। স্বামীর কাছে নিবিড় হয়ে এলো সে, একখানা হাত ছড়িয়ে দিল কোলের ওপর। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টের মতো হয়ে সরে বসল সুনির্মল। ও কি? প্রমীলাও তীরের মতো উঠে বসে সরে এলো কাছে। কি, তা কি তোমার জানা নেই? ঘরে গেছো কেন? এখানে বাধা কি? আমাকে ঘুমোতে দাও। আমি থাকলে ঘুমের ব্যাঘাত হয় নাকি তোমার? হ্যাঁ। সন্ন্যাসী হচ্ছ নাকি তুমি? বাজে কথা থাক, তুমি যাও। যদি না যাই? আমাকে যেতে হবে। এত? সুনির্মল উঠে গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো, তারপর আলসের কাছে এসে ধোঁয়া ছাড়ল। শোনো, সবে গিয়ে এগিয়ে এলো প্রমীলা। আমি তোমার স্ত্রী, মনে রেখো। মনে আছে। ভেবো না কিছু জানি নে, কিচ্ছু বুঝি নে, কিছুই আমার কানে যায়নি। সুনির্মল চুপ। দিদিমা সব বলেছেন গিয়ে। ভেবেছিলে চুপে চুপে ডুবে ডুবে জল খাবে, আর একাদশীর বাপেও জানতে পারবে না সে কথা, না? ধোয়ার কুয়াশা তুলতে লাগলো সুনির্মল। কি কথা বলছো না কেন? কি বলবো? তার হৃদয়েশ্বরের নামটা কি শুনি? ভদ্রভাবে কথা বলো। ওরে আমার ভদ্র রে, ভদ্রলোকের এটো পাত্রে বিয়ে করা বউ ফেলে যে মিনসে আরেকটা মাগির পিছে পিছে। ব্যস্ত সমস্ত হয়ে কোথা থেকে যজ্ঞেশ্বর বেরিয়ে এলেন কে জানে। ছায়া হয়ে তিনি কি এতক্ষণ মেয়ে জামাইয়ের কথা শুনছিলেন উকি মেরে চুপি চুপি? এই যে বাবা, ঘুম হচ্ছিল না, পায়চারি করছিলাম ছাতে। মেয়ের কাছে এসে, ওসব কি হচ্ছে? হচ্ছে কি? প্রেমী শুনি? কি যাতা বলছিস দেবতার মতো মানুষটাকে? আর বলো না, আমার মামির কাণ্ড। কোথা থেকে কি সব বাজে কথা শোনে আর লাগে গিয়ে ওখানে। অমন কান ভাঙানি দুজন হয় না। একদিন গিয়ে কি যে সব ভূ সামন্তর কানে দিয়ে এলো, আর সেই থেকে ওর মাথা খারাপ হয়ে আছে। আর তা তো হবে, হ্যাঁ? কি বলো? বলে কিনা রাজেনবাবু আবার বিয়ে দিচ্ছেন তার ছেলেকে। হা হা করে হেসে উঠলেন তিনি। আমিও বলেছি, আর যার সম্বন্ধে যাই বলো, আমার বেয়াই সম্বন্ধে টু শব্দটি করো না। তোমার চেয়ে আমি তাকে ভালো জানি। সুনির্মল আকাশের দিকে তাকে তারা গুনল। আয় আয়, ঘরে আয়। মেয়ের হাত ধরে টানলেন যজ্ঞেশ্বর। ওর মন মেজাজ ভালো না, কেবল মিছিমিছি বিরক্ত করা। নাও বাবাজি, শান্ত হয়ে ঘুমো তুমি। কম্বলটা কই? কম্বলটা এনে পেতে দে তাড়াতাড়ি। মন্ত্র পড়া সাপের মতো ধীরে ধীরে বাপড়ির সঙ্গে হেঁটে গেল প্রমীলা। আর এখানেই ছাতের পাট চুকল। যজ্ঞেশ্বর বললেন, তাহলে কি আমি এই শিখিয়ে পড়িয়ে তোকে আনলাম? এসে তুই ঝগড়া বাঁধালি? বাঁধাবো না? ও কিরকম করলো আমার সঙ্গে তা তো তুমি দেখোনি। দেখেছি, সবই দেখেছি, কিন্তু তুমি যদি এরকম রকচটা হও তাহলে পড়ে থাকো এখানে, আমি চললাম। ফোঁস ফোঁস করে কেঁদে উঠল প্রমীলা। আমি কি ঝগড়া করেছি নাকি? ওই তো প্রথমে। সে সব আমি শুনতে চাইনে,
মোটমাট তোমাকে এর চেয়ে আরো অনেক বেশি বুঝে সুঝে চলতে হবে, অনেক বেশি শান্ত হতে হবে। শোনো, নাতি দীর্ঘ একটু বক্তৃতা দিলেন তিনি। মন দিয়ে সব শুনল প্রমীলা, সব বুঝল, সব হৃদয়ঙ্গম করল। বাপের কথা কবেই বা সে শোনেনি, বোঝেনি? ছোট্ট থেকে সেই তো তাকে বুঝিয়ে সুঝিয়ে এত বড় করলো। তার সংসারে তো হাত পাকিয়ে এলো এই 4 বছর। বাপের ওপর এক কাঠি হয়ে 14 ভরির হাড় গড়ালো, মকর মুখ বার্লা গড়ালো, নিজের আলাদা ট্রাঙ্কের তলায় পাত পাত করে সাজিয়ে রাখলো 700 টাকার নোট। কারবার কি শুধু তার বাবাই করতে জানে? টাকা জমানোতে কি একমাত্র তার বাবারই অদ্বিতীয় প্রতিভা? কই, তার মা মরা ভাগ্নেটিকে তিনি কি এতদিন তাড়াতে পেরেছিলেন বাড়ি থেকে? মান্দা ঠান্দি কি এ বাড়ি ছাড়তো যদি না প্রমীলা এই 4 বছর থাকতো গিয়ে তার বাপের ঘরে? ঠিকই, যজ্ঞেশ্বর যা পারেনি প্রমীলা তা পেরেছে। এই মানদা বুড়ি একদিন সেই ঝড় বাদলের অন্ধকার রাতে প্রমীলাকে পৃথিবীর আলোতে টেনে এনেছিল। এই বৃদ্ধা আত্মীয়াই সেদিন নাড়ি কেটে দুভাগ করে দিয়েছিল তাদের মা আর মেয়েকে। কোলে কাঁখে করে মায়ের মতো ভালোবেসে মানুষ করেছিল। সারা গায়ে 12 মাস কেমন ঘা থাকতো প্রমীলার, পুজে ঠিক ঠিক করত। আর যন্ত্রণায় অহরাত্র কাঁদত সে। সুধাময়ী শান্ত করতে পারতেন না। সারা রাত সারাদিন একটাই কোলে নিয়ে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে ফেলে দিতেন বিছানায়, বিরক্তিতে, অবসাদে। দুঃখে মেয়ের মৃত্যু কামনা করতেন মা হয়ে। আর তখন এই বৃদ্ধাই তাকে সাপটে বুকে তুলে নিত, নিজের ঘরে নিয়ে এসে হাঁটুতে শুয়ে শান্ত করত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, নিজের শুকনো স্তন গুজে দিত মুখে। না ঘুমিয়ে জেগে থাকতো সারা রাত। তাতে কি, গান্ডে পিণ্ডে গিলবে বসে বসে আর এতটুক করবে না? মা বলেছিলেন, এখন এই অসহায় বুড়ো মানুষটাকে এই দুরন্ত মাঘের শীতে ফেলে দিলে কোথায় সে যাবে? কে আছে তার? মাকে মুখ নেড়ে নেড়ে 10 কথা শুনিয়ে দিয়েছিল প্রমীলা। মা মানুষটা যেন কেমন, টাকা কড়ির উপরে একটু যদি মমতা থাকতো তাহলে কি বছরের পর বছর এই পুষ্যিগুলোকে খাওয়ায় বসে বসে? মার জন্যই তো এগুলো আছে, তা নইলে বাবা কি ইচ্ছে করে এভাবে পয়সাগুলো জলে ফেলতে পারে? কপাল চাপড়ায় মনে মনে। ইস, আরো 10 বছর আগে কেন জন্মালাম না আমি? তাহলে তো সে 10টা বছরে ভাত কাপড়টা বাঁচাতে পারতাম। মা কি এসবের কিছু বুঝবেন? টাকা কি তার বাবার? বাবার মৃত্যুর পরে এ টাকার মালিক কি তিনি হবেন? যতদিন যজ্ঞেশ্বর জীবিত আছেন ততদিন এসব ধানায় পানায়। তারপর তারপর তো ওইটুকু নেড়ে ছেড়েই বাঁচতে হবে প্রমীলাকে। পিস্তুত ভাইকে তার মার গয়নার হিসেব কি সুন্দরভাবেই দিয়েছিল। যজ্ঞেশ্বর পর্যন্ত থ হয়ে গিয়েছিলেন মেয়ের অত চমৎকার পাটোয়ারি বুদ্ধিতে। চাল ডাল তেল নুন কয়লা কাপড় জামা জুতো সেলেট পেন্সিল স্কুলের হাফ ফ্রির মাইনে, অসুখ বিসুখ, দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হিসাব করলে কত দাঁড়ায়? ওই কভরি সোনা কি তারপরেও বসে থাকে সিন্ধুকে? বরং হিসেব করলে দেখা গেল জমার চাইতে খরচের পাল্লাই ওজনে ভারী। টিনের রং ছোটা সুটকেসটির মধ্যে 2টো ছেঁড়া প্যান্ট আর 2টো হাফ শার্ট গুজে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে দিতে ক্রন্দনরত রাখালকে এ কথা বলতে ভুলল না প্রমীলা। যদি মানুষ হোস, যদি বাপের বেটা হোস, তবে বাকি টাকাটা এসে শোধ করে দিস চাকরি বাকরি করে। সুধাময় শরীর মনে আর কিছু বাকি রইল না। তবু তাই নিয়েই সেদিন আহত সাপের মতো গর্জালেন অনেকক্ষণ। তারপর বিছানায় শুয়ে শুয়ে বালিশ ভিজলেন। যজ্ঞেশ্বর ঘন গোফের আড়ালে হাসল মেয়ের ক্ষমতা দেখে। এরপরও যদি কেউ বলতে চায় প্রমীলা বোকা, প্রমীলা হাবা,
তাহলে তাদের বুদ্ধি নেই ধরে নিতে হবে। কাজেই সেই বুদ্ধিমতী প্রমীলা তার বুদ্ধিমান বাবার কথা বুঝতে পারবে না, তা কি হয়? শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে বরং তার বাবা বলবার আগে তারই মনে হয়েছিল এখানে চলে আসবার কথাটা। যজ্ঞেশ্বরের মামি, যিনি বরের মাসি আর কনের পিসি, তিনিই তো দিয়েছিলেন খবরটা। শুধু তাই নয়, সে কথা ঘুণাক্ষরেও কেউ জানে না, সে কথাও তিনি হিরণময়ীর পেট থেকে টেনে বার করে 1খানায় 10খানা বানিয়ে যজ্ঞেশ্বর বাড়িতে পৌঁছে দিয়েছিলেন কয়েকদিন আগে। ও যোগু, শুনছো? কলকাতা থেকে বাসে চড়ে গিয়ে পুরো 1 ঘটি জল খেয়ে ঠোঁটে জিভ বুলিয়ে বললেন তিনি। কি? ব্যাটার যে আবার বিয়ে দিচ্ছে ওরা। সামনে কাঠের বাক্সের ওপর বালি কাগজের ফালিতে হিসেব লিখতে লিখতে চোখ তুললেন যোগু। কার ব্যাটার? তোমার জামাইয়ের কথা বলছি গো। দিক? দিক মানে? মেয়ের তো তুমি আর অন্য জায়গায় বিয়ে দিতে পারবে না। বিয়ের দরকার কি? আমার ঘরে কি খাবারের অভাব? হাতের কাজ বন্ধ রেখে কোচার খুঁটে ঘাম মুছে বলল, ওই শাউরি মাগে যতদিন বেঁচে আছে ততদিন আমার মেয়ে যাবে না ওখানে। জামাই যদি আলাদা হয়, তার মায়ের সঙ্গে যদি টাকা করি এনে আমার মেয়ের হাতেই দেয়, তবেই। তুমিও যেমন। মামি গালে হাত দিয়ে চোখ টান করলেন। মা তো নয় যেন ডাইনি, কেমন করে অত বড় ছেলেটাকে আগলে রাখে দেখে বাপু তাজ্জব বনে যায়। টুকটাক জানে নাকি মাগি? সময়টাও তো একটা ভেড়ার অধম। ছি। প্রমীলা এসে দাঁড়ালো। কার স্বামী দিদিমা? তোর শাশুড়ি স্বামী লো। আর এদিকে ওই সাদা ফ্যাটফ্যাটে রং নিয়ে 1 গা মাংস নিয়ে তুই তো কিছুই করতে পারলি না রে। মুখ বাঁকালো প্রমীলা। আমি তো চাইলে তো। তবে থাক গোমর করে বসে, ওদিকে বর তো আবার বিয়ে করছে আরেক ছুরিকে। কি? কি আবার? পুরুষ মানুষের মন যে পাত্রে যেমন। এবার যা, ধর ফরিয়ে ধর গে, আটকা গিয়ে স্বামীকে। মেয়ে মানুষের আবার পুরুষ মজাতে কি লাগেল? বই গেছে। অদ্ভুত উচ্চারণে অসহ্য রাগে বয়ে গেছে শব্দটি তুবড়ির মতো ছুটিয়ে দুমদুম করে চলে গেল প্রমীলা সেখান থেকে। কিন্তু তক্ষুনি ফিরে এলো এবার, ঠোঁট উল্টিয়ে বলল, বিয়ে করা অত সোজা নয় বুঝলে, অত সোজা নয়। মাথা নাড়লেন যজ্ঞেশ্বর। ঘুঘু দেখেছে বাছা ধনেরা, ভাত তো আর দেখেনি। সেটাও বুঝি দেখবার ইচ্ছা হয়েছে। কাঠের বাক্সে গুটিয়ে হিসাবপত্র বন্ধ করলেন তিনি। প্রমীলাও চলে গেল নিজের ঘরে। কিন্তু খবরটা যতই অবহেলার যোগ্য হোক না কেন, বাপ বা মেয়ে কেউই সারাদিনে সেটা ঝেড়ে ফেলতে পারল না মন থেকে। যজ্ঞেশ্বরের দুপুরে ঘুমের ব্যাঘাত হলো, আর প্রমীলার রাত্রিরের ঘুমে। আশ্চর্য, কোথায় যে এই বিষ লুকিয়েছিল কে জানে। ভীষণ একটা ঈর্ষাবোধে সেদিন সারাক্ষণ ছটফট করলো প্রমীলা। অন্য কোথাও একটি কল্পিত স্ত্রীলোককে সামনে দাঁড় করিয়ে অকথ্য কুকথ্য ভাষায় নিঃশব্দে গালিগালাজ করল। মুড়ো ঝাঁটা দিয়ে পিঠ ভাঙল। স্বামীর শয্যায় শুতে দেখে তার নাক কান ছিঁড়ল, আঁচড়ে কামড়ে খুবলিয়ে চোখের ডিম উপড়ে ফেলল। তবু তার ক্রোধ শান্ত হলো না। শেষে অন্ধকারে উঠে বসে দাঁত দিয়ে সত্যি বিছানা বালিশ ছিঁড়ে টুকরো টুকরো করতে লাগলো। কি করবেন ভাবছিলেনই যজ্ঞেশ্বর। এর মধ্যেই আর এক চমকপ্রদ খবর নিয়ে এসে হাজির হলেন মামি। কি না পরশুদিন রাজেনবাবু মারা গেছেন। এই সবিস্তারে সব ঘটনারই 3 বিবৃতি দিলেন। এ কথাও বললেন এরকম যে কিছু একটা হবেই তা তো তার আগে থেকেই জানা ছিল। নিরপরাধে যেমন একটা মেয়ের সর্বনাশ করতে গিয়েছিল হিরণময়ী,
তার সাজাও পেল হাতে হাতে। মেয়ে মানুষের বুক থেকে তার স্বামী কেড়ে নেবার মতো পাপ কি আর আছে সংসারে? সেটার যেই সহ্য করুক, ঈশ্বর আছেন না মাথার উপরে, তিনি সবই দেখতে পান। তবে আর বাধা কিসে? যজ্ঞেশ্বর তৎক্ষণাৎ মন স্থির করে ফেললেন। মাথা নাড়তে নাড়তে বললেন, মামি, একটা বড়ই দুঃসংবাদ দিলে তুমি। আমি কালই প্রেমিকে নিয়ে যাব ওদের ওখানে। ওরা যাই করুক, আমি কি এই বিপদে অভিমান নিয়ে বসে থাকতে পারি? সে তো ঠিকই। হরি হরি বলো মন। মামি মুখের গহ্বর দেখে হাই তুলতে তুলতে তুড়ি দিলেন। তা রেখে টেখে গেছে কিছু নাকি? যজ্ঞেশ্বরের গলা যথাসম্ভব উদাস। নাকি একেবারে অনাথ করে রেখে গেছে বিধবাটাকে? রাখবে না কেন? যথেষ্টই রেখেছে। রাজেন চৌধুরী কি একটা ফেলনা মানুষ ছিল নাকি? তবে শোনো, ঘরের খবর তো আমি সবই জানি, আর সম্পর্ক আমার আজকের কিছু না। বাসন কোসন গয়না গাটি। 1 ঘন্টা বসে বসে মামি ওদের চৌধুরী পরিবারের উষ্টি গুষ্টি ফিরিস্তি দিলেন, ধন দৌলতের হিসেব দিলেন। কে কার বেটা, কে কার নাতি, সব তালিকা তার কণ্ঠস্থ। আর যজ্ঞেশ্বর জলটুকু বাদ দিয়ে চোখ বুজে বুজে দুধটুকু মর্মে মর্মে গ্রহণ করে সেদিনের মতো বিদায় দিলেন মামিকে। চোখ বড় করে প্রমীলাও শুনল সব। শুধু শ্বশুরকুলের ইতিবৃত্তই শুনল না, দরজা ভেজিয়ে বাপের কাছে অনেক কিছু শুনতে হলো তাকে। তারপর হিরণময়ীর কপাল যে এত শিগগিরই ভাঙবে তা কে জানতো সে কথা। প্রমীলার ভাগ্যই আলাদা। যার ঘোড়া তারই তো রাস। এখন আর হিরণময়ী কে? যে সংসার কর্ণধার সুনির্মল, সেই সংসার তো অবশ্যই প্রমীলার। নিজের স্ত্রী ফেলে কে কবে পরের স্ত্রীকে কর্তা হয়ে কর্ত্রীর আসন দেয়? তবে এদের কথা আলাদা। হয়তো তার গর্ধবচন্দ্র জামাতাটি এখনো সে মৃত রাজেনের স্ত্রীর মুঠোতেই দিয়ে রাখবে সব। তাই সাত তাড়াতাড়ি বেশি কিছু ভাবনা চিন্তার অবকাশ না নিয়েই কর্ণধারের কর্ণ ধারণ করার জন্য লম্বকর্ণর মতো বুদ্ধিহীন স্বামীর বুদ্ধিকে সঠিক পথে চালাতে মেয়েকে নিয়ে চলে এসেছিলেন যজ্ঞেশ্বর। সুনির্মলের বিয়ের কথাটা শুনে সে অবধি অশান্তি বোধ করছিলেন মনে মনে। সত্যি হোক মিথ্যে হোক, খবর যখন একটা রটে, তার কিছু তো কিছু বটেই। 4 বছর আগে যে মন নিয়ে, যে জেদ নিয়ে তিনি একদিন সকলের নাকের ডগায় তুড়ি মেরে মেয়েকে নিয়ে এসেছিলেন, 4 বছরের প্রলেপে সে ভালোবাসার স্রোতে ভাটা পড়েছে। বাপের বাড়ি আছে, থাক, তাই বলে শ্বশুর বাড়ি যাবার রাস্তায় কাটা পড়ুক, এর কিছুতেই মনোপুত হলো না। ইচ্ছে মতো যাবে আসবে, থাকবে কি থাকবে না, কিন্তু অধিকার তো তারই 16 আনা হওয়া উচিত। যজ্ঞেশ্বর প্রথমে এটাই ভেবেছিলেন যে স্ত্রীকে ফেলে বেশি দিন টিকতে পারবেন না সুনির্মল। সুন্দরী যুবতী স্ত্রী, তার শরীরের লোভ তো আছে, উপরন্তু একমাত্র কন্যার পৈতৃক পিত্তের মোহই কি খুব কম? আসতেই হবে। অকৃতদার মতো শূন্য বিছানায় আর কতদিন রাত কাটাবে বাছাধন? কিন্তু দিনের পর দিন গেল, না বৃত্তের টানে, না স্ত্রী দেহের লোভে। কিছুতেই যখন জামাইয়ের টিকিটে আর দেখতে পেলেন না, একটু কেমন কেমনই যেন বোধ করছিলেন ভেতরে ভেতরে। অমন দুরন্ত দজ্জাল বদ শাশুড়ির ঘর কিছুতেই করতে দেবেন না বলে যে প্রতিজ্ঞা অনেক দিন পর্যন্ত অটল ছিলেন, ইদানিং মনে হচ্ছিল সে প্রতিজ্ঞার ছিলেটায় একটু ঢিল পড়েছে। কেননা কিছুকাল যাবৎ কন্যার প্রতি ততটা স্নেহ আর অনুভব করছিলেন না মনের মধ্যে। সে শিশু প্রমীলা, অসহায় প্রমীলা, পিতার প্রতিমূর্তি প্রমীলা ক্রমে যেন আরেকজন প্রমীলাতে পরিণত হয়ে উঠছিল। কেননা প্রমীলা বড় হয়েছে, কূটনীতিতে পিতাকে ধরে ফেলেছে, গঙ্গা জলে গঙ্গা পুজো করতে শিখে ফেলেছে। এ সংসারে বসে এ সংসার থেকে শুষে শুষে গঠন করছে নিজের রাজত্ব, একলা রাজত্ব। তাই কিছুদিন যাবৎ মেয়েকে তার এ সংসারের পক্ষে যেন একটু ভার ভারী ঠেকছিল। মনের তলাকার কোন কোণ থেকে কে জানে এ কথাটাই বারে বারে উঠে আসছিল যে
বিয়ে হলেই তো মেয়ে পর, তার স্বার্থ আর তার বাবার স্বার্থ কোনো রকমে আর এক সূত্রে গাঁথা হতে পারে না। তবে কেন তাকে বসিয়ে বসিয়ে বৃথায় আর ভাত কাপড় দিয়ে পোষা? রাখালকে ভাত কাপড় দিতে যে কষ্ট হচ্ছিল, সেই কষ্টই যেন একটু কম তীব্র হয়ে যন্ত্রণা দিচ্ছিল বুকের তলায়। তার ভাত কাপড়ে পালা তিনি তো সে কবেই সাঙ্গ করে দিয়েছিলেন। তার জন্য এখন আর যজ্ঞেশ্বরের দায় কিসের? দায়ী এখন তার স্বামী সুনির্মল। সে যদি তার বউয়ের খরচ না দেয়, তাহলে খোরপোশের জন্য মামলা পর্যন্ত করতে পারে সে। মেয়ের সঙ্গে এ নিয়ে যে 2-4 দিন বেশ 2-1 হাত ছোট লোকমি হয়ে যায়নি তাও নয়। সুধাময় হায় হায় করে এসে বাপ মেয়ের ঝগড়া থামিয়েছেন, ছি ছি করেছেন, কপালে করাঘাত করে ধিক্কার দিয়েছেন নিজের অদৃষ্টকে। প্রমীলার কান্নাকাটি চিৎকারে পাড়া প্রতিবেশী জড়ো হয়েছে এসে। ঠিক এমন দিনেই ঈশ্বর রাস্তা দেখালেন তাকে। এতদিন যে দেমাক করে মেয়েকে পাঠাননি, সেই দেমাক আর ভাঙতে হলো না, কোনো অপ্রিয় কাজ করতে হলো না। নিজে থেকেই কেমন যেন আপনা আপনি সব ঠিকঠাক হয়ে চলে এলো হাতের মুঠোয়। এখন বোকা মেয়েটা তীরে এসে নৌকা না ডোবায় যেন। ঝগড়াঝাটি করে আবার না হাজির হয় গিয়ে তার দমদমের বাড়িতে। নিজের সংসার নিজের স্বার্থ যদি এখন বুঝে নিতে না পারে, তবে আর পারবে কবে? আর সেই কারণেই কিছুদিন পর্যন্ত এখানে থেকে যাওয়াটাই মনে মনে সমীচীন বলে মনে করছিলেন যজ্ঞেশ্বর। একটু স্থিতি হোক মেয়েটার, একটু অধিকারে আসুক সংসারে খুঁটিনাটি, শক্ত করে হাল ধরে বুক ফুলিয়ে দাঁড়াবার মতো সাহস হোক মনে, তারপর যাবেন তিনি। জামাইয়ের মতিগতি ভালো না, বশ করতে হবে হিরণময়ীকে। সাপ নাচাবার মন্ত্র আয়ত্ত করতে হবে তার কাছ থেকে। তাই হিরণময়ী যখন শ্রাদ্ধ পর্যন্তই থেকে যাবার একটা আমন্ত্রণ জানালেন এবং প্রমীলার মাকেও নিয়ে আসার অনুরোধ করলেন, বিনীত অনুনয়ে তৎক্ষণাৎ যুক্ত হস্তে আবক্ষ আনত হলেন যজ্ঞেশ্বর। নিশ্চয়ই এখন তো তার আর যাবার কথাই ওঠে না। এই অভিভাবকহীন কয়েকটি শিশুকে ফেলে এমন শোকাতোরা হিরণময়ীকে একা রেখে পিতৃতুল্য তিনি কি যেতে পারেন? ওরা শান্ত হোক, একটু প্রশমিত হোক হিরণময়ীর শোকের প্রতি তীব্রতা, তবেই তো তার ছুটি। তাছাড়া অত বড় একটা কাজের ভারী বা কে বহন করবে যদি তিনিই না দাঁড়ান সুনির্মলের পেছনে? ছেলে মানুষ, কি জানে ও কি করবে, কি পারবে? তবে প্রমীলার মাকে এনে হিরণময়ীর মনোতুষ্টি করতে পারলেন না, এই বলে আফসোস করলেন অনেকক্ষণ পর্যন্ত। সুধাময়ী যে কত অযোগ্য মনে মনে ভাবলেন যজ্ঞেশ্বর। তার তিনি ছাড়া কে জানে? এখানে এসে সে কি বলবে, কি করবে, তার কি কোনো ঠিক আছে? এ ভেবে আতঙ্কিত হলেন। হয়তো নিজের স্বামী আর নিজের মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শাট করবে এদের সঙ্গে। ওরকম একটা হতছাড়া মেয়ে মানুষকে এনে কি গুটিয়ে আনা জালটি শেষে হাত ফসকাবার অবকাশ দেবেন যজ্ঞেশ্বর? বললেন, উনি যদি ভালোই থাকবেন, আসার উপযুক্তই থাকবেন, তাহলে কি আমি আসি? একজন মেয়ে মানুষের দুঃখ আরেকজন মেয়ে মানুষই ভালো বোঝে। কিন্তু কি করব, আমার অদৃষ্টই মন্দ। এই সময় হঠাৎ আবার তার শরীরটা খারাপ হয়ে পড়েছে একটু, বেশি কিছু না, বরাবরই এই শীত পরিপরি সময়টায় ওর বাতের প্রকোপ হয় কিনা। সব শুনে গম্ভীর মুখ আরো গম্ভীর করলো সুনির্মল। চুকলো শ্রাদ্ধ শান্তি, খুব একটা ঘটা করতে দিলেন না হিরণময়ী। সুনির্মলও তা চাইল না। এত বড় দুঃখের দিনে কোনো একটা উৎসবের চেহারা ফুটুক বাড়িতে, এটা মা ছেলে দুজনের পক্ষে অসহ্য। খুব নীরবে, খুব গম্ভীরভাবে অতি অল্প লোক ডেকে সমাপ্ত হলো পারলৌকিক ক্রিয়া। একমাত্র মেয়ে রাজেনবাবুর, চোখের মণি, বুকের ধন, কিন্তু এমন দিনে ভাইদের সঙ্গে মিলিত হতে পারল না সে। থাকে বহু দূরে, সুদূর সিমলা পাহাড়ে। উপরন্তু আসন্ন প্রসবা, চিঠির পাতায় তার চোখের জল ছোঁয়া গেল। তারপর এক সন্ধ্যায় যজ্ঞেশ্বর বললেন, এবার আমার যাবার পালা। প্রমীলা ঘরে এলো,
শ্বশুরের মৃত পায়ের ছাপে মাথা ঠেকালো এসে, ধূপকাঠি জ্বালিয়ে দিল চারপাশে। হিরণময়ী মুখ নিচু করে বসেছিলেন ঘরের এক কোণে। চোখ তুলে দেখলেন আর আস্তে আস্তে কাছে ডাকলেন তাকে। শেষে আঁচল থেকে চাবি খুলে সেই চাবি বউয়ের আঁচলে বেঁধে দিলেন। দুই চোখে তার ধারা নামল। না, আর না, আর কোনো বন্ধন নয় সংসারের। যার সংসার সেই এখন দেখছে আর বুঝে নিক সব, সবই তো এখন তার। তবু যে সে এসেছে এই দুঃখের দিনে, দেখছে, শুনছে, কাজ করছে, তার মতিগতি ফিরিয়ে দিয়েছেন ঈশ্বর, এই তো কত ভাগ্য। যজ্ঞেশ্বর বাবুর দিকে তাকিয়ে বললেন, এই দুঃসময়ে নিজের কাজকর্ম ফেলে, অসুস্থ স্ত্রী ফেলে আপনি আমার জন্য যা করলেন তার জন্য আমি চিরঋণী রইলাম। যজ্ঞেশ্বর গলে গেলেন শোকের আবেগে। বলবেন কি? কথা বলতে যে তার গলা বুজে আসে। আর তার মেয়ে প্রমীলা সে চাবিশুদ্ধ আঁচল গলায় জড়িয়ে প্রণাম করল শাশুড়িকে। তার দু একদিন পর রাত্রিরে শুতে যাবার সময় মার কাছে এসে বসল সুনির্মল। হিরণময়ী শুয়েছিলেন। মুখ তুলতে একটু ইতস্তত করে সুনির্মল বলল, ভদ্রলোক তো শুনছি কাল যাচ্ছেন। কোন ভদ্রলোক? যজ্ঞেশ্বর কন্ট্রাক্টরের কথা বলছি। যজ্ঞেশ্বর কন্ট্রাক্টর? ভৎসনার দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকিয়ে হিরণময়ী বললেন, গুরুজন সম্বন্ধে এভাবে কথা বলা তোর উচিত না শুনু। গুরুজন? গুরুজন না? তা কি বলতে হবে তাকে? সকলে যা বলে। আমি যদি না বলি? অন্যায় হবে। অন্যায়? ঠোঁট বাঁকিয়ে একটা বিদ্রুপে হাসি বিচ্ছুরিত করল সুনির্মল। তারপর বলল, যাক সে কথা। প্রমীলা নাকি থাকবে শুনছি। থাকবে না তো কোথায় যাবে? যেখানে যাবার। একটু বিরক্ত হলেন হিরণময়ী। কি আবল তাবল বকছিস? নিজের ঘর সংসার ফেলে কি ওকে তুই চিরকালে বাপের বাড়িতে পড়ে থাকতে বলিস? তুমি ওকে তাই বলো না? কখনো না। হিরণময়ীর গলা ঈষৎ চড়ে উঠল। আমি তো তার হাতে সব ভার তুলে দিয়েছি। এই দেখ। কাঁধ থেকে তিনি শূন্য আঁচল তুলে দেখালেন। তুই মনে করিস না শুনু, ওটা শুধু আমার চাবি, ওটাই আমার সর্বস্ব। সর্বস্ব মানে? তোমার গয়নার বাক্স কোথায়? সিন্ধুকের চাবি? সব আমি তাকে বুঝিয়ে দিয়েছি। খোকা, আমার জীবনে আর কি আছে? তোরা সুখী হবি, এই তো একমাত্র আশা। তোরাই তো সব, তোদেরটাই তোদের দিয়ে গেলাম। দুই চোখ চকচকে হয়ে উঠল। সুনির্মল গুম হয়ে বসে রইল। একটু পর নিঃশ্বাস নিয়ে বলল, ভালো করনি। কেন? সে এখানে থাকতে পারে না। তার মানে তুই ওকে তাড়িয়ে দিবি? কোনোদিন কি দিয়েছিলাম? তখন তো থাকেনি, এখন কেন এলো? ছেলে মানুষ ছিল, বুদ্ধি কম ছিল, এখন বয়সের সঙ্গে সঙ্গে বুঝেছে সব, এসে হাল ধরেছে সংসারের। হ্যাঁ, হালই তো ধরতে এসেছে ও। তাতে তোমার আপত্তি কি? অসহিষ্ণু হয়ে সুনির্মল বলল, শুধু আমার আপত্তির কথাই উঠছে না মা, তোমার আপত্তি উঠবে কদিন পরে, কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না। আমার আপত্তি? ব্যথিত গলা হিরণময়ী বললেন, আমি ওর সঙ্গে বনিবনাও করে থাকতে পারবো না, এ কথাটাই তুই বলতে চাচ্ছিস তো? ও যদি তোমাকে আর মান্য না করে?
তুই কি জানিস না ও আমাকে কি অসম্ভব ভয় করত? সেদিন তো আর নেই। না, তখনকার চাইতেও ভালো হয়েছে। বুদ্ধি শুদ্ধি হয়ে মানুষ হয়ে এসেছে, বুঝতে শিখেছে। আমি ওর ভালো ছাড়া মন্দ করতে পারি না। তা তোমার কি ইচ্ছে? একটু উষ্ণ হলেন হিরণময়ী। তোমার বাবা যাকে এত সমাদর ঘরে এনেছিলেন, বিনা অপরাধে আমি তাকে ফেলে দেই? না শুনো, আমি তা পারবো না, পারবো না। আজ 1.5 মাসেও গত হয়নি তিনি গিয়েছেন। থাক মা। দীর্ঘশ্বাস ছেড়ে ওই প্রসঙ্গ চাপা দিতে চেষ্টা করলো সুনির্মল। আচ্ছা আচ্ছা, তুই বল। সজল চোখে ছেলের মুখের দিকে তাকলেন হিরণময়ী। তখন যদি ও এরকম থাকতো, তাহলে কি আজকের দিনে এসব কথা উঠতো বল? আমি জানি ও তোর যোগ্য নয়, কিন্তু ওকে তুই যোগ্য করে নে। ও এখন একেবারে বদলে গেছে। একটু হাসলো সুনির্মল। এই কথাটা তুমি ভালো করে জেনে রাখো মা। ও যদি না বদলাতো, আজকের দিনের মতো না হতো, তাহলেও ওকে সহ্য করা সম্ভব হতো, কিন্তু আজকের দিনে একান্ত অসহ্য। উঠে দাঁড়ালো সে। তারপর মার তেলহীন রুক্ষ এলোমেলো জট পাকানো চুলের উপর আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়ে চলে যেতে যেতে নরম গলায় বলল, সবাই কি মা তোমার মতো? সুনির্মল ঘর থেকে বেরিয়ে গেলে স্তব্ধ হয়ে অনেকক্ষণ বসে রইলেন হিরণময়ী। শকুন্তলাকে মনে পড়ল তার। ওর চোখ, মুখ, নাক, হাত, পা সব তিনি খুঁটিয়ে খুঁটিয়ে ভাবতে লাগলেন। প্রমীলার উপর এই বিরূপ ভাব কি আগেও ছিল সুনির্মলের? শকুন্তলাকে দেখার আগে ভালো করে মনে করতে চেষ্টা করলেন। নাকি এজন্যই হিরণময়ী দায়ী? ওই মেয়েটিকে এনে তার চোখের সামনে তুলে ধরেছিল। কে সে? কে? তিনিই তো। দিনের পর দিন কি ইচ্ছে শক্তি তিনি প্রয়োগ করেছিলেন? এই এই ইচ্ছে, একমাত্র এই ইচ্ছে যে শকুন্তলাকে সাগ্রহে গ্রহণ করুক সুনির্মল। মার সেই ইচ্ছে পূরণ করবার স্বাদ যেদিন টলমল করে উঠল ছেলের বুকের মধ্যে, তক্ষণে আবার অন্য পার্ট নিতে হলো তাকে। এ কি রকমের খেলা তাকে দিয়ে খেলাচ্ছেন বিধাতা! এ তিনি কি করছেন? মা হয়ে ছেলের জীবনে কি গভীর দুঃখ তিনি ডেকে আনছেন বারে বারে? হে ঈশ্বর, এমন কেন হলো? কেন এমন হলো? কিন্তু তিনি কি করবেন? তিনি কি জানতেন এমন দুর্ভাগ্যের অন্ধকার এমন অতর্কিতে ঘনিয়ে আসবে তার ভরা জীবনের সুখে? জানতেন কি প্রমীলা এসে দাঁড়াবে তার দরজায়, এমন ক্ষমা প্রার্থী হয়ে, অবনত হয়ে? তবে তিনি কি করবেন? একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে কেমন করে তাড়িয়ে দেবেন স্বামীর গৃহ থেকে, স্বামীর আশ্রয় থেকে? এ পাপ তিনি কেমন করে করবেন? স্বামী কি, স্বামী কতখানি, তা তো আজ মর্মে মর্মে উপলব্ধি করছেন। প্রমীলা যত অযোগ্যই হোক, যত বোকাই হোক, তবু তো একদিন সুনির্মল তাকে সেই মর্যাদা দিয়ে এনেছিল এই ঘরে। সুনির্মল আবার বিয়ে করলে ওর জীবনে কি থাকবে আর? অবমাননা, লাঞ্ছনা ছাড়া আর কি জুটবে ওর? কেন বোঝে না তা সুনির্মল? আর শুধু কি সুনির্মল, বিনুও বুঝল কই তার কথা? বিনু রাগ করেছে, অভিমান করেছে, অসম্মানিত বোধ করেছে ওর ননদকে এভাবে প্রত্যাখ্যান করবার জন্য। পাকে প্রকারে সে তো বারে বারে এ কথাটা বলবারই চেষ্টা করেছে। বউয়ের প্রতি হিরণময়ীর যে এতটাই দরদ ছিল, তাহলে দেখা মাত্রই সে গলেই গেল, ভুলেই যাবেন। তবে কি দরকার ছিল এতখানি অগ্রসর হবার? প্রমীলা আর কোনোদিন এই সংসারে আসবে না, এলেও জায়গা পাবে না। এই নিঃসংশয় আশ্বাসেই না বিনু তার ননদকে এত বড় সর্বনাশের পথে বাড়িয়ে দিয়েছিল। এমন অবাধে মেলামেশা করতে দিয়ে ওর মন ভেঙে দিল। সেই ক্ষোভে এত বড় দুঃখের দিনেও তার দিকে মুখ ফিরে আছে সে।
আসে না, ভালো করে কথা বলে না, কুন্তিটাকে পর্যন্ত একদিন আসতে দেয় না। আহা কুন্তি, কুন্তিকে নিয়ে হিরণময়ূরীকে কম স্বাদ ছিল, কম আকাঙ্ক্ষা ছিল? অমন সুন্দর মিষ্টি একটা মেয়ে তিনি কি আর দেখেছেন কোথাও? কি করবে সুনির্মল? এ হচ্ছে বিধাতার নির্বন্ধ। এই বন্ধন ছিন্ন করবে এমন শক্তিকে মানুষের আছে? তা নইলে এমন হবে কেন? কেন কেন কেন? বুকের উপর করাঘাত করতে করতে উপরের দিকে তিনি হিংস্রভাবে তাকালেন, দাঁতে দাঁত নিষ্পেষণ করে কার কাছে যেন জবাবদিহি খুঁজলেন উত্তাল চোখে। ততক্ষণে সুনির্মল উঠে এসেছে দোতলায়, ধীরে ধীরে শিথিল পায়ে, প্রায় টলতে টলতে। ক্লান্তি, অসম্ভব ক্লান্তি। নিজের শরীরের ভারটা বহন করো কত ক্লেশকর। অনেক ঘুরেছে সারা দুপুর, সারা বিকেল। আজ শনিবার। পিতার মৃত্যুর পর থেকে এই এক একটি শনিবার এক একটি তপ্ত শলাকা নিয়ে আসে সুনির্মলের জীবনে। এই শনিবারকে সে সহ্য করতে পারে না। যদি না উন্মাদ হয়ে যায়, আমৃত্যু এই বারটি তার মনে থাকবে। এই শনিবারে সে আপিসে টিকতে পারে না, ঘরে ফিরতে পারে না। আজও যখন অসময়ে আপিস থেকে বেরিয়ে কি করি ভাবছিল, ভাবতে ভাবতে প্রচণ্ড রোদ্দুরে অহেতুক ঘুরে বেড়াচ্ছিল কার্জন পার্কের এ মাথা ও মাথা, এসপ্ল্যানেডের স্টলে। হঠাৎ সব সংযম, সব বুদ্ধি, সব শক্তি কোথায় যে ভেসে গেল তার। একবার একবার ভীষণ ভীষণ দেখতে ইচ্ছে করছিল কুন্তিকে। কুন্তির নরম মুখটা ছুঁতে ইচ্ছে করছিল চোখ দিয়ে। এই 1 মাস 5 দিনের মধ্যে আর দেখেনি তাকে। সে আসেনি। কেন আসেনি? কেন তাকে আসতে দেয়নি বিনু? সবই জানে। তবু তবু সব লজ্জা ভাসিয়ে, সব কুণ্ঠা ঝেড়ে ফেলে একবার, মাত্র একবার দেখবার জন্য অস্থির অধীর হয়ে উঠল প্রাণ। মনে হলো এই দেখা করাটাই যেন তার এখনকার জীবনের, তার বেঁচে থাকবার একমাত্র প্রাণ। মনে হলো এই দেখা করাটাই এখন তার জীবনের লক্ষ্য। কিছুতেই নিজেকে আর সংযত রাখতে পারল না সে। কখন সে ট্রামে চড়ল, কখন নামলো, কখন টোকা দিল নির্দিষ্ট বাড়িটির দরজায়, কিছু যেন বুঝতে পারল না সে। আর টোকা দিয়ে ধক করে উঠল বুকের ভেতরটা। ঝুম দুপুর, চুপচাপ বাড়ি। সুনির্মলই 3 মাস আগে খুঁজে খুঁজে বার করে দিয়েছিল এই নির্জন পাড়ার সুন্দর বাড়িটা। সুনন্দরা যখন প্রথম আসবে বলে চিঠি লিখেছিল, তখন বাড়ি খুঁজে দেবার জন্য গা করেনি সুনির্মল। ভাগ্নির জন্য অস্থির হয়ে রাজেনবাবু আর হিরণময়ী হাঁটাহাঁটি করে 15 দিনের মধ্যে একটা ফ্ল্যাট ঠিক করে এলেন গঙ্গার ধারে কালীঘাটের একটি ঘিঞ্জি পাড়ায়। কিন্তু কি করা, এত অল্প সময়ে এর চেয়ে আর ভালো পাবেন কোথায়? তারপর 4 মাস পরে এই বাড়ি। মাথা ঝাঁকিয়ে কুন্তি বলেছিল, ভারী কাজের মানুষ, একটা বাড়ি খুঁজে দিতে পারে না। সেই ঘিঞ্জি বাড়ির ছোট্ট ঘরে বসে সুনির্মল বলেছিল, বললেই পারি। বিনু টিপটে চায়ের পাতা দিতে দিতে বলল, মা গো, কি মিথ্যুক তুমি! বলিনি? বাড়ির জন্য 3খানা চিঠি লিখেছিলাম। মামিমা জবাব দিলেন। শুনুকে বলে বলে হয়রান, সে বলে বাড়ি নেই কলকাতা শহরে। আর অভি সীমন্ত যেসব বাড়ির খোঁজ আনে, সেসব বাড়িতে পাতিয়ালা কিংবা বর্ধমান কিংবা কুচবিহার ইত্যাদিরাই থাকতে পারেন। অতএব তোমার মামা আর আমি আজকাল বেরোচ্ছি খোঁজে। সুনির্মল হাসতে লাগলো। দাও, চা দাও শিগগির। তোমাদের বাড়ি এলেই কেবল কাজের ফরমাস। যেমন তুমি তেমনি তোমার ননদটি। আর আমি আসবো না। তার আগে অনুগ্রহ করে বাড়িটা খুঁজে দেবেন। শকুন্তলা হেসে তাড়াতাড়ি চিরুনি চালাতে লাগলো ঘন চুলে। বন্ধুর বাড়ি যাবে। আর তার আগে বন্ধুর বাড়ি যাওয়া স্থগিত রেখে মহিলাটি কি অতিথিকে একটু মান মর্যাদা দেবেন? সুনির্মল অন্যদিকে তাকিয়ে বেশ গম্ভীর সম্ভীর হয়ে চেয়ারে হেলান দিল।
প্রায় মাননীয় অতিথির মতোই দেখালো তাকে। কুন্তির গালে টোল পড়ল। তারপর রেখে দিল চিরুনি। ধরাচুরো পড়ে সুনন্দ ফিরল কোর্ট থেকে। আরে, ব্যাপার কি? আপনি যে? শনিবারও তোমার 5টার সময় ফিরতে হয় নাকি সুনন্দ? তা ফিরবে না? বিনু তেরছা চোখে স্বামীর দিকে দৃষ্টিবান হানল। ওকে যে আজকাল কোর্ট থেকে একটা নতুন কাজে বহাল করেছে সুনুদা। সুনন্দ গলার ফাঁস খুলতে খুলতে হাসল। কুন্তিও হেসে উঠল। বোঝা গেল একটা পুরনো রসিকতা আছে ওদের মধ্যে। সুনির্মল বলল, কি কাজ? কোর্টের ধুলো ঝাঁট দেওয়া, দরজা জানালা বন্ধ করা, দরজায় তালা চাবি লাগানো, এই তো। এবার সুনির্মলও হেসে উঠল। আস্তে দরজা খুলে দিয়ে চুপচাপ কখন এসে থমকে দাঁড়িয়েছে শকুন্তলা। অন্যদিকে তাকিয়ে ভাবতে ভাবতে খেয়ালই করেনি সুনির্মল। পুরনো কথায় সে হারিয়ে গিয়েছিল। সহসা চকিত হয়ে চোখ ফেরালো, তারপর স্তব্ধ হয়ে রইল একটু সময়। শকুন্তলাও নিঃশব্দ রইল খানিকক্ষণ। সহসা সুনির্মলের মণ্ডিত মাথার দিকে তাকিয়ে মনে পড়ে গেল রাজেনবাবুকে। অন্য সব কথা ছাপিয়ে মুহূর্তের জন্য সেই মানুষটির হৃদয়ের সমস্ত অংশ আচ্ছন্ন করে রইল। কেমন কেমন যেন করে উঠল বুকটা। একটু পর মৃদু গলায় বলল, বৌদি বাড়ি নেই। তুমি তো আছো। ঠাট্টার ছুতোয় সুনির্মল অনেক সত্য কথা ঠিক এমনি করে অনেকবার বলেছে, আর তার জবাবও পেয়েছে তৎক্ষণাৎ। কিন্তু আজকের সুরে ঠাট্টা ছিল না, আনন্দ ছিল না। হয়তো কেবল সত্যটাই ফুটে উঠেছিল নগ্ন হয়ে। ও পক্ষ থেকে জবাব এলো না কোনো। শকুন্তলাকে পাশ কাটিয়ে ঘরে এসে বসল সে। সুনন্দও ফেরেনি। না। এক গ্লাস জল দেবে? রুমাল বার করে কপালে ঘাম মুছল। চুলের অভাবে তেতে ওঠা মাথায় হাত বুলোলো। পাখাটা চালিয়ে দাও তো। পাখা চালিয়ে দিয়ে জল নিয়ে এলো শকুন্তলা। কি গরম, কি অসহ্য তাপ দুপুরে। দরজা বন্ধ, ঠান্ডা ঘরে, ঠান্ডা হাওয়ায়, ঠান্ডা জলে চন্দনের মতো শীতল মেয়েটির মুখের দিকে তাকিয়ে সেই তাপ যেন চোখের জল হয়ে গলে পড়তে চাইল। কেমন আছো? ভালো। খুব পড়ছো? না। কেন? মন লাগে না। একটু চুপচাপ। হর্ন টিপে ট্যাক্সি চলে গেল একটা, কয়েকটা রিক্সা গেল, কান্নার মতো শোনা গেল ফেরিওয়ালার ডাক। সুনির্মল আকুল চোখে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো শকুন্তলাকে। বসো না। আমি ঠিক আছি। তুমি কি আমাকে চলে যেতে বলছো? বাহ, তা কেন? তবে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি বিদায় দেবার জন্যই তো। দেয়ালে ঠেসান থেকে সরে এসে দূরে চেয়ারে বসলো শকুন্তলা। কুন্তি, বলুন। আমি এসেছি বলে রাগ করলে তুমি? রাগ? রাগ কিসের? আমার আসা উচিত হয়নি, আমি জানি, কিন্তু ওসব কেন বলছেন? আসবেন না কেন? বারে। একটু হেসে খুব সহজ ভঙ্গি করলো কুন্তি, কিন্তু গলা ধরে এলো তার। কতদিন তোমাকে দেখি না, আজ মনে হলো। কুন্তি হঠাৎ উঠে দাঁড়ালো। চা খাবেন? না। কেন খাবেন না? আপিস থেকেই আসছেন তো না? তুমি বসো।
অতিথিকে যথাচিত সৎকার না করলে অধর্ম হয়, জানেন তো? বিশেষ কুটুম্ব মানুষ। হাসল সে। বসো। আবার বসে পড়ল কুন্তি। সুনন্দর নাকি বদলি হয়েছে? হ্যাঁ। কবে যাচ্ছে? এ মাসে। বিনু? বৌদিও যাচ্ছেন। আর তুমি? আমিও। তুমিও? কুন্তি মাথা নিচু করে রইল, জবাব দিল না। তোমার তো পরীক্ষা। প্রাইভেট দেব। কেন? তুমি তুমি কলকাতায় থাকো না? আমি থাকবো? কোথায়? তাই তো, কোথায় থাকবে সে কথা তো ভাবেনি সুনির্মল। বুকের নিঃশ্বাস দ্রুত হলো তার, তারপর চোখ তুলল। আর সেই চোখে চোখ রেখে শকুন্তলার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। যে কথা গোপন করতে চেষ্টার তার অন্ত ছিল না, যে কথা এক যুগ কাটলেও সে বলে উঠতে পারত না, যে কথা ভাবতেও তার কান লাল হয়ে উঠত, লক্ষ কথা বললেও যে কথা ঠিক করে বলতে পারত না কোনোদিন, সেই সব কথা বলা বলে হয়ে গেল চারটে মিলিত চোখের মুহূর্তের দৃষ্টিক্ষেপে। তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। দু হাতে মুখ ঢেকে চলে গেল সে অন্য ঘরে। অস্থির উদ্ভ্রান্ত পায়ে বেরিয়ে এলো সুনির্মল। তারপর রাস্তা। হাঁটতে হাঁটতে ধরে এসেছে পা, উঠেছে ট্রামে কিংবা বাসে, বসে থেকেছে যতক্ষণ খুশি, তারপর আবার নেমেছে, আবার উঠেছে। এই করে করে গঙ্গার ঘাটে এলো সন্ধ্যাবেলা। তারপর দেখলো অন্ধকার আকাশের অসংখ্য তারা, জলের বুকে নৌকোগুলোর টিমটিম আলো, বাতাসে শীতের আভাস। ভালো লাগলো একটু। উটরাম ঘাটের দোতলায় এসে চা খেয়ে ঠান্ডা হলো মাথা। তারপর বাড়ি ফিরল। আর বাড়ি ফিরে নিভে যাওয়া আলোর আগুনের তেজ যেন দ্বিগুণ উত্তপ্ত হয়ে জ্বলে উঠল বুকের ভেতরে যখন সে শুনল কাল তার শ্বশুর যাচ্ছেন। কিন্তু শ্বশুর কন্যা থাকছেন কায়েমি হয়ে। তো এই ছিল প্রতিভা বসুর লেখা বিবাহিতা স্ত্রী গল্পের তৃতীয় পর্ব। আমি চেষ্টা করছি নিয়মিত এই গল্পটি পড়ে শোনানোর। আমার গল্প পাঠের ভুল ত্রুটি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্প পড়বেন, গল্প শুনবেন, গল্পকে জানবেন। আর আমি শীঘ্রই এর চতুর্থ পর্ব আপলোড দেব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।